সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমি প্রদীপ দত্ত তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কন্ডিশনাল সেন্টেন্সেস। তো চলো দেখে নেওয়া যাক। কন্ডিশনাল সেন্টেন্সেস ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। আজকে যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটা শুধু সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ ইফ ক্লজের সাথে মেইন ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফের সাথে যে ক্লজটি হবে সেটিও হবে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। তো ইফ ক্লজ যে সাথে মেইন ক্লজের যে স্ট্রাকচারগুলো হয়, সাধারণত আমরা সেই স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব আজকে। নাম্বার 1 দেখো, সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এটা তোমরা সবাই জানো। দ্বিতীয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মে প্লাস V1 অর্থাৎ মূল ভার্ব বা ভার্বের বেস ফর্ম যেটাই বলো প্লাস এক্সটেনশন। এখানে মে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে বা হবে। স্ট্রাকচার নাম্বার 3 সাবজেক্ট প্লাস মে প্লাস V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ এখানে যে মে ইউজ করা হয়েছে সে মে অনুমতি অর্থে ব্যবহৃত হয়েছে বা ব্যবহৃত হবে। নাম্বার 4 সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1 প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারে ক্যান সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়েছে। এই ক্যান মানেও কিন্তু পারা, মে পারা সবগুলোই পারা। এই পারার মধ্যে সম্ভাবনা অর্থে পারা, অনুমতি অর্থে পারা এবং সামর্থ্য অর্থে পারা কিভাবে ইউজ করা হয় সেটা আমরা এক্সাম্পলে পরবর্তীতে দেখে নিচ্ছি। তার আগে লাস্টের স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার নাম্বার 5 সাবজেক্ট প্লাস মাস্ট অবলিক শুড অবলিক হ্যাড বেটার প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে মেইন ক্লজে মাস্ট অথবা শুড অথবা হ্যাড বেটার এই শব্দগুলো দিয়ে যে ক্লজটি তৈরি হয় সেই ক্লজটি কিন্তু আদেশ, উপদেশ বা অনুরোধ নির্দেশ করে। তো আমরা এবার এক্সাম্পলগুলো দেখে নিই, আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। নাম্বার 1 দেখো, ইফের সাথে যে ক্লজটি যাচ্ছে ইফ ইউ হিট আইজ, অর্থাৎ যদি তুমি বরফকে তাপ দাও তাহলে কি হয়, ইট মেল্টস, এটা গলে যায়। এখানে দেখো ইফের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইফ ইউ হিট আইস, এবং মেইন ক্লজে ইট মেল্টস, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। এটাকে আমরা বলছি জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালটা কি? জিরো কন্ডিশনাল হচ্ছে সেই ক্লজ যেটা ইফের সাথে যুক্ত হয়ে মেইন ক্লজ যখন অটোমেটিক রেজাল্ট দেয় অথবা অভ্যাসগত কোনো কাজের নির্দেশনা দেয় অথবা বিজ্ঞানসম্মত কোনো সত্যকে প্রকাশ করে, সেই মেইন ক্লজকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচারে করে থাকি এবং সেটাই জিরো কন্ডিশনাল। কিরকম দেখো, ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে তাপ দাও, ইট মেল্টস, এটা গলে যায়। এই তাপ দিলে বরফ যে গলে যায় এটা কিন্তু অটোমেটিক গলে যায়, এই জন্যে মেইন ক্লজটাকে বলা হয়েছে অটোমেটিক রেজাল্ট, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের অটোমেটিক রেজাল্ট বা বিজ্ঞানসম্মত সত্য। সায়েন্টিফিক্যালি এটা কিন্তু গলে যায়, বিজ্ঞানসম্মতভাবে সেটা গলে যায়। তো এই কারণে এটাকে আমরা বলছি জিরো কন্ডিশনাল। আশা করি বুঝতে পেরেছ। এবার সেকেন্ড এক্সাম্পল দেখো, ইফ ইউ ক্যান আর্ন ইনাফ মানি, যদি তুমি প্রচুর অর্থ উপার্জন করতে পারো তাহলে ইউ মে বি হ্যাপি, তাহলে কিন্তু তুমি সুখী হতে পারো। এখানে এই যে পারো, মে মানে যে পারা, এই পারাটা কিন্তু সম্ভাবনা অর্থে
ব্যবহার করা হয়েছে, তার মানে তোমার সুখী হওয়ার সম্ভাবনাটা রয়েছে। বুঝতে পেরেছো আশা করছি। এবার নাম্বার 3 দেখো, ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত থাকো, ইউ মে গো, তাহলে তুমি যেতে পারো। এখানে মে মানে পারা, দেখো এই পারাটা কিন্তু অনুমতি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তোমাকে এখন অনুমতি দেওয়া হচ্ছে যাওয়ার জন্য, তুমি যেতে পারো। ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত থাকো তাহলে তুমি যেতে পারো। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো নাম্বার 4, ইফ ইট স্টপস রেইনিং, যদি বৃষ্টি থেমে যায়, উই ক্যান স্টার্ট ওয়াকিং, তাহলে আমরা হাঁটা শুরু করতে পারি। এই পারাটা কিন্তু সামর্থ্য মানে অ্যাবিলিটি বোঝাচ্ছে, এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে আমরা হাঁটা শুরু করতে পারি। তো পরেরটা দেখো নাম্বার 5, ইফ ইউ ওয়ান্ট টু পাস, যদি তুমি পাস করতে চাও তাহলে ইউ মাস্ট স্টাডি, তুমি অবশ্যই পড়বে। এখানে হতে পারতো ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত, তাহলে কিন্তু সেটা হতো অ্যাডভাইস, অর্থাৎ তোমার পড়া উচিত যদি তুমি পাস করতে চাও, এই কথাটি কিন্তু উপদেশ বোঝায়। তো এটা বুঝতে পেরেছো আশা করছি। এবার দেখো আমরা এখানে ইফ ক্লজের সাথে মেইন ক্লজ যেগুলো লিখেছি সবগুলো মেইন ক্লজকে আন্ডারলাইন করেছি, মানে মেইন ক্লজটায় ড্যাশ থাকে সেটা দেখিয়েছি, কিন্তু পরীক্ষার প্রশ্নে যে শুধু মেইন ক্লজেই ড্যাশ থাকবে সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে ইফ ক্লজের সাথেও কিন্তু ড্যাশ হতে পারে, এমনটি হতে পারে ইট মেল্টস দেওয়া থাকলো, ইফ ইউ তারপরে ড্যাশ দেওয়া থাকলো, তাহলে কিন্তু তোমাকে অর্থ অনুসারে স্ট্রাকচার অনুসারে সেটাকে কমপ্লিট করতে হবে। সেই কারণে আমি প্রতিটা সেন্টেন্স স্ট্রাকচার ধরে ধরে বাংলা অর্থ করে করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আরেকটি কথা, যেটা এই স্ট্রাকচার আমরা যখন লিখেছি, দেখো ইফ ক্লজের পরে একটা কমা দিয়েছি, পরে মেইন ক্লজ লিখেছি। যদি কখনো মেইন ক্লজটি প্রথমে বসে তাহলে কিন্তু ইফ ক্লজটার সময় কমাটি বসবে না, মেইন ক্লজের পরেই ইফ ক্লজটাই বসে যাবে। এবার আমরা দেখি পরীক্ষায় কি রকম প্রশ্ন আসে, তার একটা এক্সাম্পল দেখো। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। এই লাইনটি দেওয়ার পরে ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড, এই ইফ ক্লজটি দেওয়া হয়েছে এবং তারপরে ড্যাশ দেওয়া হয়েছে, অর্থাৎ মেইন ক্লজে ড্যাশ দেওয়া হয়েছে, মেইন ক্লজে তোমাকে কিন্তু মেইন ক্লজটি লিখে উত্তরটি কমপ্লিট করতে হবে। তো ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারো, তাহলে কিন্তু এখানে তুমি লিখতে পারো, যদিও আমি লিখিনি, আমি এটা বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে তোমাদের খাতায়, আমি এখানে গ্যাপই রাখছি আপাতত, মুখে বলে দিচ্ছি। ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারো, তো তুমি লিখতে পারতে এখানে যে ইউ মে শাইন ইন লাইফ, অথবা তুমি লিখতে পারতে ইউ মে প্রসপার ইন লাইফ। তাহলে কিন্তু উত্তর তোমার স্ট্রাকচারালি ঠিক আছে, অর্থগতভাবে ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় সেটা ঠিক নেই। কেন নেই? কারণ হচ্ছে এই যে লাইনটি তোমাকে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এর একটা অর্থ আছে, এই লাইনটির অর্থের উপর বেজ করে কিন্তু তোমাকে পরবর্তী ক্লজটি কমপ্লিট করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারো তাহলে ইউ মে সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো, অর্থাৎ জীবনে সফল হওয়ার সম্ভাবনা তাহলে তোমার থাকতে পারে। তাহলে সঠিক উত্তরটি লিখবে ইউ মে সাকসিড ইন লাইফ। সাকসিড সাকসেস থেকে এসেছে, SUCCED, সাকসিড শব্দটি লিখে তোমরা ইন লাইফ লিখবে। আশা করি এই ক্লজটি বুঝতে পেরেছো। এই ড্যাশটি তোমরা তোমাদের খাতায় এই প্রশ্নটি লিখে কমপ্লিট করবে। বুঝতে পেরেছো আশা করছি। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা
ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।